আসসালামু আলাইকুম দর্শক, আজকে জন্মদিনের আড্ডায় আমার সঙ্গে যুক্ত হয়েছে শামস আরিফিন, আমার দীর্ঘদিনের অভিনয় কলিগ। শামস আরিফিন এখন একজন পুরোদস্ত ডক্টর। যখন সে স্টুডেন্ট ছিল তখন থেকে তার সঙ্গে পরিচয়। তো শামস, শুভ জন্মদিন। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ তোমার চ্যানেলে আমাকে স্বাগত জানানোর জন্য। আহ, তুমি অনেক আগে থেকে আমার একটা বন্ধু, প্রতিম বড় ভাই। সবসময় ফ্রেন্ডলি তোমাকে পেয়েছি। আজকে আবার অনেকদিন পরে আড্ডায় অংশগ্রহণ করতে পারলাম, এর জন্য খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। একটু ডিটেলটা যদি বলতা, কোথায় আছো, কি করছো? এই মুহূর্তে আমি আছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স। আমি একটু নাস্তা করতে এসেছিলাম, ব্রেকে তোমার সাথে একটু আড্ডা দিচ্ছি। আম, এখানে আমি অ্যাকচুয়ালি পোস্ট গ্রাজুয়েশন এফসিপিএস কোর্স, যেটা আহ, আমাদের এফসিপিএস এটার ডিগ্রি, পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি। আমার সাবজেক্ট হলো নিউরো মেডিসিন, নিউরোলজি বলি, নিউরো মেডিসিন আর কি। তো এখানে আমি প্লেসড এখানে। এখন শেষ পর্ব চলতেছে আর কি, সে ট্রেনিং এর শেষ বছর আমার এটা চলছে। এই জন্য আমার এই মুহূর্তে একটু সময়টা আমাকে এইদিকে বেশি দিতে হয়। আমার মিডিয়া অ্যাক্টিভিটিস বলো বা নাটকের দিকটাতে আমি একটু টাইম বের করতে এই মুহূর্তে একটু কষ্ট হচ্ছে। এদিকে প্রচুর পড়াশোনা, থিসিস, এই রিলেটেড কাজগুলা, আমার সাথে একটু ইনভলভ থাকতে হয় বেশি। ছোটবেলায় আমাকে আমার বাবা মা চাইতো ডাক্তার বানাইতে। তো আমি বরাবরই চাইতাম ডাক্তার না হইতে, কারণ প্রচুর পড়তে হয় শুনেছিলাম। আসলেই খুব পড়তে হয়, তাই না? এটা আসলে কি, আমাদের সামাজিক প্রেক্ষাপট বা আমাদের ট্রেডিশনালি বাবা মা, আহ, ওনাদের আসলে দোষ নেই। আমরা ট্রেডিশনালি সামাজিক ভাবে এমন একটা ভাবে পরিবেশে গড়ে উঠেছি যে সবাই মনে করে যে আমাদের একটা বেটার সিকিউরিটির জন্য ডাক্তার বা ইঞ্জিনিয়ার এটাই হলো বেটার। আরো যে অনেক ধরনের প্রফেশন আছে বা আরো আহ মানে বেটার লাইফ স্টাইল আছে, অনেক ধরনের অপশন আছে, বা এটা সাধারণভাবে সবাই কিন্তু মেনে নিতে একটু এখনো ওইভাবে হ্যাবিচুয়েটেড না। যার জন্য সবার একটা টার্গেট থাকে যে হ্যাঁ, আমার ছেলে মেয়ে বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে, বা এটা ইট ইজ নট অ্যাকচুয়ালি, এটা সবার জন্য ইয়েও না। কারণ অনেকেরই এই প্রফেশনের সাথে খাপ খাওয়াতে, বা অনেকে দেখা যাচ্ছে এমন হয়েছে যে তার ইচ্ছা নাই তারপরও আসছে, হয়তোবা আমার চেয়েছে, জোর করছে, আহ, কষ্ট করে ঢুকছে, কিন্তু তার পরবর্তীতে হয়ে হয়ে যাচ্ছে কি, তার পরবর্তীতে তার হয়তো ডিপ্রেশনে পড়তেছে, প্রফেশনাল স্যাটিসফ্যাকশনটা আসতেছে না। যে আমি একটা কাজ করতেছি, ওর মধ্যে সে আনন্দ পাচ্ছে না। হয়তো একজন ডাক্তার হলো কিংবা ইঞ্জিনিয়ার হলো, কিন্তু তার ইচ্ছা হলো সে অন্য কোনো কাজ করবে, যে বিজনেস করবে, হয়তো ফটোগ্রাফি করবে বা সামথিং। আবার আরেকটা বিষয় হলো, আমাদের এখানে সব প্রফেশনের সিকিউরিটিটাও অতটা ডেভেলপড না। যে আমি আর্টিস্ট হিসাবে আমার একটা প্রফেশনাল সিকিউরিটি, একটা ফটোগ্রাফি হিসাবে প্রফেশনাল সিকিউরিটি, এই জিনিসগুলো আমাদের সোসাইটিতে এখনো ডেভেলপ না। যার কারণে আসলে এই ট্রেডিশন গুলো একটু গড়ে উঠেছে, যে একটা বেটার একটা চাকরি পেলাম, বা একটা মানে সবাই আর্থসামাজিক একটা সিকিউরিটি চায়। তার কারণে আমার ডেফিনেটলি ডক্টরিতে মানে ডাক্তার হিসেবে পড়াশোনাটা অনেক বেশি। সব সাবজেক্টেই ভালো দিকে করতে গেলে, যেমন একটা কেউ যদি একটা যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পিএইচডি করতে যায় বা অনার্স মাস্টার্স করতে চায়, তার সে যদি ভালো রেজাল্ট করতে হয়, তারও কিন্তু অনেক পড়াশোনা। কিন্তু ডাক্তারিতে মিনিমাম পাস মানে অন্যদের ফার্স্ট ক্লাসের মতো। মানে ডাক্তারিতে মিনিমাম পাস করতে হলে যেরকম পড়াশোনা, অন্যদের ফার্স্ট ক্লাস ভালো রেজাল্ট করতে হলে যেরকম পড়াশোনা, এরকম মিনিমাম পাস করতে গেলে এরকম এমবিবিএস লেভেলে। আর পোস্ট গ্রাজুয়েশন লেভেলে, যেমন আমি এফসিপিএস করতেছি, এই রিলেটেড এফসিপিএস বা এমডিএমএস, এই বড় ডিগ্রি গুলাতে আরো অনেক বেশি, মানে এমবিবিএস এর তো পড়া আছেই, এটার পরে আরো মানে অনেক বেশি পড়াশোনা করতে হয় ওই রিলেটেড টপিকসে। সো এই তুমি স্ট্রেস, এই লোড নেওয়াটা, এটা মেন্টাল সেট আপ প্লাস স্ট্যামিনা ধরে রাখতে হবে, এটা একটা খুব চ্যালেঞ্জিং। তুমি কোন ডিপার্টমেন্টটায় তুমি পড়ালেখা করছো? মানে ওই আমরা যে শুনি মেডিসিনের ডক্টর, অর্থোপেডিক ডক্টর,
তোমার হ্যাঁ এটা সাবজেক্ট কি? হ্যাঁ এটা যে বললাম নিউরোমেডিসিনে মূলত ব্রেন এবং নার্ভ রিলেটেড বিষয়গুলা এগুলো যেগুলো আসে আর কি আউটডোর ভিত্তিতে যে পেশেন্ট গুলা মাথা ব্যথা, কোমরে ব্যথা, ঘাড় ব্যথা বা নার্ভের জ্বালাপোড়া এই রিলেটেড আউটডোর পেশেন্ট থাকে, তারপরে যেগুলো ভর্তি হয় হলো স্ট্রোক নিয়ে কিংবা প্যারালাইসিস নিয়ে, এগুলো নিয়ে যখন আসে এগুলো ভর্তি পেশেন্ট এবং বাইরে আউটডোর হিসেবেও আসে। এই ধরনের পেশেন্ট গুলো আমরা ডিল করে থাকি বেশি আর কি। এছাড়াও রিলেটেড অনেক বিষয় থাকে যেগুলো নার্ভের সাথে জড়িত, কিন্তু আরো অন্যান্য রোগও আছে। নিউরোমেডিসিনে একটা কমন পেশেন্ট আসে, সেটা হচ্ছে জিনে ধরছে, ভূতে ধরছে, হ্যাঁ 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 এই এটা ধরনের এটাও পেশেন্ট। হ্যাঁ এটা হলো বাংলা ভাষায় মৃগী রোগ বলা হয়। এটা আহ, মূলত একটা রোগ, যেটা ইংরেজিতে বলা হয় এপিলেপসি। হ্যাঁ, এগুলো একটা সোশ্যাল স্টিগমা, যেটা হলো শিক্ষার অভাব থেকে যেটা হয়ে থাকে যে কিন্তু এটা একটা বড় মেসেজ। যারা এমন অনেককে দেখা গেছে যে প্রথমে কবিরাজের কাছে ঝাড়ফুঁক বা হ্যান ত্যান, জুতা শুকায়, হ্যাঁ অনেক বিভিন্ন ম্যাল হ্যাঁ, ট্রিটমেন্ট হয়ে পেশেন্টের অনেক খারাপ অবস্থা হয়ে তারপরে আমাদের হাতে এসে যখন পৌঁছায়, অনেক ইয়েই আর কি পেরিফেরিতে এই জিনিসগুলো বেশি হয় যে আমাদের হাতে পৌঁছানোর আগ মুহূর্তে অনেকগুলো পর্যায়ে ভুল চিকিৎসা পেয়ে আসে। অভিনেতা শামস আরিফিন না ডক্টর শামস আরিফিন, কোন পদবিটা ভালো লাগে শুনতে? বিষয়টা আসলে এইভাবে বললে একটু কষ্টকর বলাটা। তবে যেকোনো বিষয়ই কারো যার যত আহ, কোন একটা জিনিস পেতে যার যত বেশি কষ্ট হবে তার ফলটা কিন্তু মিষ্টি বেশি হবে, এটা স্বাভাবিক। তো তাই? ডেফিনেটলি আমার দুই দিকে আমি অনেক পরিশ্রম দিয়েছি, এটা আহ, বটেই। কিন্তু এই মানে ডাক্তার হয়ে ওঠার জন্য আমার পরিশ্রমটা অনেক বেশি ছিল, ডেডিকেটেড। এখনো আমি পরিশ্রম করে যাচ্ছি যে আরেকটু বেটার স্পেশালিস্ট ডক্টর হওয়ার জন্য। সো এইটার মূল্যায়নটা তো অবশ্যই আমার আগে পেতে ভালো লাগবে, এটাই স্বাভাবিক। আর আর্টিস্ট হিসাবেও আমার এটা ছোটবেলা থেকেই একটা রক্তে মেশা, ছোটবেলা থেকে অভিনয়ের সাথে কম বেশি যুক্ত। তারপরে পরবর্তীতে যা তাও তো প্রায় 12-14 বছর ইনভলভ 14 বছর, হ্যাঁ। এই এই- এই ইয়ের সাথে। এখানে আমার প্রচুর ডেডিকেশন, অনেক শ্রম, এর ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু স্যাক্রিফাইস করা লাগছে। হয়তো ঘোরাঘুরি করি নাই, একে বদলে আমি এটা করছি। হয়তো রাত্রে সকালে ঘুমাই নাই, এর বদলে আমি এদিকে সময় দিয়েছি, শুটিং এ গিয়েছি। সো সবকিছু একটা বন্ধু ডেডিকেশনের। বান্ধবের সঙ্গে আড্ডা না দিয়ে একটু ছুটিয়ে সময় দেওয়া হয়েছে, হ্যাঁ কলেজ ছুটিটা বাড়িতে না গিয়ে ছুটিয়ে সময় দেওয়া হয়েছে। এক্স্যাক্টলি। সো এটা ডেডিকেশনের মাত্রাটা দুই দিকে আছে, কিন্তু অবশ্যই যেদিকে বেশি থাকে সেইটার পরিচয়টা আগে অবশ্যই ভালো লাগবে, এটাই স্বাভাবিক। আহ, আর আর শামসের প্রথম নাটক কোনটা ছিল? একদম প্রথম আহ, নাটক, ক্যামেরা আহ, ক্যামেরার সামনে প্রথম দাঁড়িয়েছিলাম, সেটার নাটকের নামটা ঠিক মনে করতে পারছি না। সেটা 2007-08-এর দিকে। আহ, উম, আমি আসলে এটা বলি, তবে আমার কো-আর্টিস্ট ছিলেন সঞ্জয় রাজ ভাই। আহ, এটা হলো পুবাইলে সঞ্জয় রাজ। শুটিং হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। প্রথম টেলিকাস্ট হয়েছিল, তারপরের নাটকেরটা মনে আছে, কাইসার ভাইয়ের একটা কাজ করেছিলাম, তবে নাটকের নামটা মনে পড়ছে না। তবে টেলিকাস্ট হওয়া প্রথম নাটক ওই বছরে হয়তো 2008-09 দিকে। ওটা বিটিভিতে করেছিলাম, ওটা মনে আছে। ওটা হলো পরিচালক ছিলেন আশরাফ শিহির ভাই, উনি কিছুদিন আগে আমরা জানি যে মারা গেছে। ইন্তেকাল করেছেন। হ্যাঁ, আর কোয়ার্টিস্ট ছিলেন তারিকুজ্জামান তপন ভাই। নাটকের নাম ছিল, ওটা অ্যাকচুয়ালি নাটিকা ছিল নজরুলের, কবি নজরুলের একটা গল্পের উপরে, শিয়াল মশায়ের ব্যাঘ্র শিকার, সরি পণ্ডিত মশাইয়ের ব্যাঘ্র শিকার, এরকম একটা নাটিকা ছিল। আশরাফ শিশিরের একটা সিনেমা কাজ চলছিল বোধহয়, ওই যে দীর্ঘ সিনেমা। না, আশরাফ শিশির না, আশরাফ শিহির। ও, আহ, উনি উনি বিটিভি তে ওনার কাজটা ছিল আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তারপরে প্রথম কাজটা বিটিভির, এবং বিটিভিতে যে রিপারকেশনটা হইলো, মানে নাটকটা প্রচারিত হওয়ার পরে
রিয়াকশনটা কি মানুষের, কিভাবে তোমাকে রিপ্লাইটা কিরকম পাইলা, সারাটা হ্যাঁ, কিরকম পাইলা? ডেফিনেটলি তখন আমি ইয়েতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ছিলাম, স্টুডেন্ট ছিলাম সম্ভবত ফোর্থ ইয়ার সম্ভবত। তো তখন ওখানে একটা ফ্রেন্ডরা সবাই মিলে আসলো, দেখলাম আর কি। তো অবশ্যই এটা একটা এক্সাইটমেন্ট, ফ্রেন্ডদের মধ্যে অনেক এক্সাইটমেন্ট ছিল যে ফ্রেন্ড প্রথম বিটিভিতে। তার তখন তো চ্যানেলে এতগুলো ছিল না, তখন ইয়েটা চ্যানেলও ছিল না। লিমিটেড ছিল। হ্যাঁ, তখন একটা এক্সাইটমেন্ট বা ইয়েটা ছিল। ওই ওই ভালো লাগাটা আসলে, ওই ধরনের ভালো লাগাগুলো আসলে এক্সপ্লেন করাটা একটু টাফ। তখন তো বোধহয় মোবাইল ফোনটাও কি ছিল ওরকম? হ্যাঁ, মোবাইল ছিল। হ্যাঁ, মোবাইল ছিল, মোবাইল ছিল। ধরো অনেক নেটের কেউ তখন তোমাকে টেলিভিশনে দেখে কেউ ফোন করেছে বা দেখা হওয়ার পরে বলেছে এরকম? হ্যাঁ, 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 হ্যাঁ। তখন না, তখন অবশ্য প্রথমে যে ওটা হবে ওটা অনেককে ফোন দিয়ে জানিয়েছিলাম, যারা যারা অনেকে দেখছে। র্যান্ডমলি হয়তো কেউ দেখছে, কিন্তু এটা আসলে আহ, ওইভাবে যে তোমাকে দেখলাম ওরকম ভাবে না, হয়তো যাদেরকে আমি জানিয়েছিলাম তারাই বেশি করেছিল আর কি, অ্যাপ্রিসিয়েট করেছিল। কারণ ওই সময় বিটিভিতে যা প্রচার হইতো ম্যাক্সিমাম মানুষ দেখতো। এবং হ্যাঁ, আমার মনে আছে আমার প্রথম নাটকটা ওই সময়ে, আমার প্রথম নাটকটার নাম ছিল আধারে দ্বীপ শলাকা। ওই নাটকটা বানাইছিল নঈম ইমতিয়াজ নিয়ামুল, আর টনি ডায়াস ছিল আর্টিস্ট। টনি ডায়াস একটা টাকার ব্যাগ রাস্তায় পড়েছিল, তো আমি পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, মানে এটা আমরা বলি পাসিং শট যেটা বলি আর হ্যাঁ। কি। তো একটা সিজ আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, তো আমাকে টনি ডায়াস জিজ্ঞেস করে এই টাকার ব্যাগটা আপনার কিনা। আমি বলি যে না, এটা আমার ব্যাগ। ওটা যে টাকার ব্যাগ আমি তাও জানি, জানতাম না নাটকের সময়। পরে আমাকে অনেকেই বলছে এতগুলা টাকা তুমি দিলে না। আমি আর রিকানেক্ট করতে পারি না যে এতগুলা টাকা আমি দিলাম না, মানে ওই যে নাটকে তুমি তোমার বললে এটা তোমার ব্যাগ কিনা, ও আচ্ছা ওই ব্যাগে টাকা ছিল। তো বিটিভির নাটক অনেক লোক দেখতো ওই সময়, এখন তো বিটিভি হয়তো কেউ দেখে না। ওই আচ্ছা, সময় আমার বিটিভির কথা তো নাটক। শুনতে এই ফাঁকে একটু একটু শুনে নি। তুমি এখন আহ, কাজ কম কম করছো বা একটু কোন দিকের সময় বেশি দিচ্ছ, একটু আমার কথাই আচ্ছা খালি শুনলাম। আচ্ছা, আমার বিষয়টা হচ্ছে যে আহ, আমরা যাদের কাজ করতাম তাদের ম্যাক্সিমাম রিটায়ার করে ফেলছে, হয় মারা গেছে, নাহলে রিটায়ার করে ফেলছে, নাহলে তারাই কাজ কমায় দিচ্ছে, অথবা তাদের কাজ টেলিভিশন দিচ্ছে না, যে কোনো একটা কারণে তারা কাজ করছে না বা তাদের কাজ হচ্ছে না। এই কারণে ওই যে যাদের কাজ করতাম তাদের কাজ না, তাদের কাজগুলো বন্ধ হওয়ার কারণে আমাদের কাজ কমে গেছে, একটা রিজন। সেকেন্ড রিজন হচ্ছে যে আমরা যাদের কো আর্টিস্ট ছিলাম ম্যাক্সিমাম আমরা তো ক্যারেক্টার আর্টিস্ট, লাইক অপূর্ব, নিশো, মীর সাব্বির বা ইয়ে মুশারফ ভাই, ওনাদের। আমার কাজ ম্যাক্সিমাম হয়তো অপূর্ব নিশোর সাথে, তো নিশো তো নাটক অফ করে দিল, ওখান থেকে 50% নাটক আমার কমে গেল। অপূর্ব খুব নাটক একেবারেই কমাই দিছে, ওখানে আরো কমে গেল কাজ। এরপরে হচ্ছে গিয়ে এই যে নতুন যে জেনারেশনের ডিরেক্টর আসছে, এরা আসলে ওদের একটা সার্কেল নিয়ে আসছে, তো ওরা ওদের সার্কেলের বাইরে কাজ খুব কম করে, তো যার কারণে ওভারঅল আমার কাজটা একটু কমে গেল। তারপরে ওই যে একেবারেই যে কমে গেছে তা না, সিনেমার দিকে আমার একটু বেশি কনভার্ট হয়ে গেছি আমি। লাস্ট আমার প্রায় 7-8টা সিনেমা রিলিজ হয়েছে। প্রমোদ 2, দহন, শান, তারপরে সুরঙ্গ, সামনে তাণ্ডব, এরকম আরো অনেক সিনেমা আসতেছে সামনে। সিনেমা, ওটিটি এগুলোর কারণে নাটকের বাজেটের কারণে দেখা গেছে আমি যে রেমুনারেশনটা দেই, সেই রেমুনারেশনটা নাটকের বাজেটে থাকে না। অনেক কিছু আছে এরকম ছোট ছোট অনেক কারণের কারণে নাটকের অ্যাক্টিংটা আমার কমে গেছে। তারপরেও যে একেবারে করছে না তা না, কিছু কিছু ডিরেক্টর আছে যারা ওই রকম একটা বাজেট নিয়ে, ওরকম একটা রেমুনারেশন দিয়ে বা ওরকম একটা ক্যারেক্টার নিয়ে আমাকে চায়, করতে হয় তখন। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে কাজ করছি হচ্ছে রুবেল হাসানের একটা নাটক গেল গোলাপ গ্রামে, সুন্দর একটা নাটক করেছিলাম। তারপরে আহ আরো কয়েকজন ডিরেক্টর আছে, তাদের কাজ করি। তো নাটকটা এই কারণে কমে গেছে, তো সার্ভাইভ তো আরেকটা করতে হবে। আরে হ্যাঁ, হ্যাঁ, আমি তো বুঝছি। হ্যাঁ, আরেকটা কোশ্চেন করি তোমার মতো করে, একটু জানি যে তোমার মুভি রিভিউ বা এগুলা বেশ অনেক জনপ্রিয়, যে তুমি রিসেন্টলি মুভি রিভিউ করো বা যে বিভিন্ন এই বিষয়গুলো তুমি কিরকম এনজয় করো, যে তুমি ক্যামেরাতে অভিনয় করছো ওইটা একরকম, আর এটা কিন্তু তুমি সমালোচনা করছো, এই দুইটা বিষয় কিরকম এনজয় করো? এটাই আসতেছিলাম যে এখন সার্ভাইভ তো করতে হবে, পেশা তো অ্যাক্টিং।
কারণ শামসের আরেক পেশা তো ডক্টর, সে তো সে তো ডাক্তারি করে সার্ভাইভ করে যাচ্ছে। আমি কিভাবে সার্ভাইভ করব? ওই জায়গা থেকে চিন্তা করলাম যে আমার এখানেই থাকতে হবে, এটা রিলেটেড থাকতে হবে। সেই জায়গা থেকে আমার মনে হলো যে ওকে ফাইন, কন্টেন্ট ক্রিয়েটারদের একটা অ্যারেনা তৈরি হয়েছে নতুন করে। দেখলাম মালিক আফসারি ভাই কন্টেন্ট বানাচ্ছে, আরো এরকম আমাদের ভেতরের অনেকেই কন্টেন্ট বানাচ্ছে। ওই জায়গা থেকে বেসিক্যালি মালিক আফসারি ভাইয়ের ইন্সপিরেশন থেকেই আমি কন্টেন্ট ক্রিয়েটটা শুরু করলাম। এবং আমরা যখন নিজেদেরকে নিয়ে ক্রিটিক করি তখন আমার একটু ঝামেলা হয়, যে দেখা গেছে শামসকে দিয়ে আমার ভালো মন্দ বলতে হচ্ছে, শামসের ওইটা খারাপ হয়েছে ওইটা ভালো হয়েছে, হয়তো আমার দৃষ্টিতে। এটা তো এমন না যে আদতে সে খারাপটা করছে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে আমার দৃষ্টিতে, একজন ক্রিটিকের দৃষ্টিতে বা কন্টেন্ট ক্রিয়েটার দৃষ্টিতে যেটুকু খারাপ ভালো সেটুকু আমার বলতে হয়। সেটা বলতে মাঝে মধ্যে একটু তো বেগ পেতেই হয়। দেখা গেছে যে ওই যে এটা বললাম, শামস হয়তো মাইন্ড করতে পারে, আবার যারা বোঝে তারা ফোন করে বলে যে না ভাইয়া ঠিক আছে, আপনি যেটা বলছেন, খারাপটা বলছেন ভালোটা বলছেন, আই অ্যাপ্রিসিয়েট। দুইটাই আছে। তো ওই সার্ভাইভ করতে গিয়ে আসলে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে। না, এটা ভালো লাগে। মাঝে মাঝে হ্যাঁ, তোমার রিভিউ দেখি, মাঝে মাঝে চ্যানেলটা ভিজিট করি, আমার খুব ভালো লাগে। একটা প্লাস হয়েছে যে এটা, যে আমি যেহেতু এই ফিল্ডে 14-15 বছর ধরে অনেক কিছু জানি, এই কারণে বলতে সুবিধা হয়। এটা একটা প্লাস। আর ওই ক্রিকেটাররা যখন কমেন্টেটর হয়ে যায়, না না, ঠিক আছে, বিষয়টা ভালো এরকম। লাগে। শামস, তোমাকে আমরা বিভিন্ন সময়ে পাই, আমাদের অভিনয় শিল্পী সংঘের বিভিন্ন অনুষ্ঠানে পাই। সারাদিন আমরা অনুষ্ঠানে আনন্দ করি, আর তুমি সারাদিন রোগী দেখো একটা জায়গায় বসে, তাঁবুতে বসে শিল্পীদের সেবায় তুমি মানে যে আত্মনিয়োগটা করো। ইভেন প্রোগ্রামের দিনেও তুমি সারাদিন বসে শিল্পীদের মানে স্বাস্থ্য সচেতনতার বিষয়ে তাদের অনেক হেল্প করো, রোগী দেখো সারাদিন বসে বসে। শিল্পীদের প্রতি তোমার একটা দায়বদ্ধতা আমি খেয়াল করেছি। তো এই বিষয়টা তোমার কাছে কেমন লাগে, যে একজন শিল্পীকে তুমি স্বাস্থ্য সেবা দিচ্ছ, বা তার কিছুটা উপকারে তুমি আসছো, এই বিষয়টা তোমাকে কেমন নাড়া দেয়? অবশ্যই ভালো লাগা থেকেই বিষয়টাতে অংশগ্রহণ করা। লাস্ট অ্যাক্টর সিকিউরিটির প্রোগ্রামে ডক্টর এজাজ স্যারের নেতৃত্বে আমরা একটা হেলথ ফ্রি হেলথ ক্যাম্প করেছিলাম। ওখানে সময় দিয়েছিলাম, দেওয়ার চেষ্টা করি। এজাজ স্যার অবশ্য প্রতি মাসেই শিল্পীদের জন্য একদিন বরাদ্দ রেখেছেন, প্রতি সপ্তাহে হ্যাঁ, ফার্স্ট উইকে উনি দেখেন। আমি আপাতত এই কোর্সের ব্যস্ততার কারণে হয়তো সময় দিতে পারছি না। আমিও ইচ্ছা পোষণ করি যে আমিও একটু সিকিউরিটির অফিসে গিয়ে একদিন হয়তো বসলাম, ভালো লাগা থেকেই। এটার মধ্যে একটা ভালো লাগা আছে। তুমি যে বললা যে সবাই আনন্দ করছে, আমরা আনন্দ করছি না, বিষয়টা আসলে ঠিক ওরকম ভাবে দেখি না। আমার কিন্তু সবার সাথে দেখা হচ্ছেই, অনেকের সাথে দেখা হ্যাঁ, হচ্ছেই। হ্যাঁ, এক্স্যাক্টলি হয়তো টেবিল চেয়ারে বসে ওখানেও কিন্তু যে তুমি হয়তো আসলা যে হয়তো আমার একটু মাথা ব্যথা করতেছে বা একটু প্রেশার বেশি বেশি লাগতেছে, এটার সাথে কিন্তু শুধু খালি প্রেশারই দেখছি না বা ট্রিটমেন্টই দিচ্ছে না, এমনিতে গল্প করছি। হ্যাঁ, হ্যাঁ, এবং মানুষের কাছে আসা যায়, কিন্তু তার ভেতরের দুঃখের গল্প শুনছি বা তার কষ্টের কথা যখন শোনা যায় তখন তার কিন্তু কাছে আসা যায়। এটা কিন্তু একটা হ্যাঁ, ইম্পর্টেন্ট বিষয়। তো সেখানে অনেকে আছে যে আমাদের তো আর্টিস্টের সংখ্যা এখন অনেক বেশি, অনেকের সাথে হয়তো পরিচয়ও নাই, নতুন করে এর মাধ্যমে হয়তো আবার পরিচিত হওয়ার সুযোগ হয়, আবার অনেকের কাছে আসা যায়। এছাড়াও বাকি সময়টা তো ব্রেক থাকে, খাওয়া দাওয়া, একটু আড্ডা তো হয়। সেই সাথে দায়বদ্ধতাটা অবশ্যই আছে, কারণ আমার কলিগ একসাথে আছে, তার একটু খারাপ লাগা, ভালো লাগা, এটা যদি আমার একটু পরামর্শে তার যদি একটু বেটার লাইফ বা একটু বেটার পজিশনে থাকে, সেটা আমার কাছে ভালো লাগবে যে তুমি ভালো থাকো। আমার আশেপাশে, আমি মনে করি যে আমার আশেপাশে সবাই অসুস্থ, আমি একা সুস্থ হয়ে আমি এটা আমার ভালো লাগবে না। এটা স্বাভাবিক। তুমি মনে করো তুমি একা খুব ভালো আছো, তোমার আশেপাশে মানুষ ভালো নেই, তোমার এটা ভালো লাগার কথা না, এটা স্বাভাবিক বিষয়। এটা একটা হ্যাঁ, ফ্যাক্ট। আর এটা ছাড়াও ক্রিকেট ছাড়াও আমার মনে হয় প্রতিদিন আমি কি মানে প্রতিদিন দু একজন ফোন দিবে না আমাকে, এ- এরকম খুব কম দিনে গেছে, বিশেষ করে মিডিয়া রিলেটেড। আমার হ্যাঁ, স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, রিলেটিভস আশেপাশে এরকম তো আছে, কিন্তু এটা ছাড়াও হয় অ্যাক্টর, ডিরেক্টর, প্রডিউসার, যে কোনো একজন প্রতিদিন দু একজন ফোন দিবে না বা আমি
আহ, এরকম খুব কমই হয়। আমি এবং চেষ্টা করি আমার সাধ্যমতো ব্যস্ততার মধ্যে হচ্ছে আমি একটু তাকে হয়তো একটু হয়তো তুমি একটা ইনফরমেশনই জানতে চাইলা যে এই জায়গাটায় আমি কোথায় যাব। সবসময় হয়তো দূর থেকে ট্রিটমেন্ট দেওয়াটা পসিবল হয় না। উনি আসলে যদি আসেন এখানে অন্তত কিছু পরামর্শ দেওয়া বা এটাও অন্তত এটা আমার কাছে ভালো লাগা থেকেও আসে। দায়বদ্ধতাও আছে, আমার ভালো লাগে। আমি পাশে দাঁড়াতে পারলে আমার ভালো লাগে। আমাদের এই আড্ডাটা হয়তো অনেক অভিনয় শিল্পী দেখবে, অনেকেই নতুন করে জানবে যে শামস আরেফিন আছেন, আমাদের বিভিন্ন সময় স্বাস্থ্য সেবা দিয়ে থাকেন। তো যারা নতুন করে জানবে তাদের জন্য তোমার কোনো কন্ট্যাক্ট নাম্বার কি আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, বা তোমার কোনো নির্দেশনা থাকবে? এইটা নির্দেশনা বা আমি খুব শীঘ্রই হয়তো এমন যে আমি এখন এই মুহূর্তে কোর্সের ব্যস্ততার কারণে আমি পার্সোনাল চেম্বারটা বন্ধ আছে। হয়তো খুব বেশি আহ ২-৪-৬ মাসের পরে আমি হয়তো পার্সোনাল চেম্বার শুরু করব। তখন এটা একটা গুড ওয়ে অফ কমিউনিকেশন। তাছাড়া হয় কি যে এরকম মাস আহ, একদম ওপেন থাকলে যে জিনিসটা হয় যে এটা ইয়েটা দেখা যাচ্ছে প্রয়োজন ছাড়াও, কারণ নর্মালি সবারই ব্যস্ততা থাকবে। আবার আমার কাছে ব্যস্ততার জন্য দেখা যাচ্ছে অনেক সময় অপ্রয়োজনীয় ফোন বেশি আসলে অনেক সময় দেখা যাচ্ছে যে আমি প্রয়োজন যাদের এক্সাক্ট প্রয়োজন বা কাছের মানুষ তাদেরকে প্রায়োরিটি অবশ্যই দিব। এটা একটা ফ্যাক্ট হ্যাঁ, থাকবে। তবে একটা ইয়েটা থাকবে যখন আমি পার্সোনাল চেম্বারটা শুরু করবো, আমি একটা ইন্টারেস্ট থাকবে যে তাদের জন্য একটা অগ্রাধিকার বা তাদের আমি একটু বেনিফিশিয়াল হয়তো সহযোগিতামূলক আমি পরামর্শ দিতে পারবো বা সেক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা সহ আমি হয়তো অপশনটা রাইট। চালু করলাম যেখানে আসলে ৮ মাস পরে সবাই তোমার কাছে খুব তোমাকে অনেক অ্যাভেলেবেল ভাবে পাবে, যেহেতু এখন তোমার হ্যাঁ, একটা হ্যাঁ, পরীক্ষা চলছে। এই হ্যাঁ, হ্যাঁ, এই সময়টা একটু ক্রুশিয়াল টাইম যাচ্ছে তোমার। হ্যাঁ। রিসেন্ট কোনো কাজ করলা? রিসেন্ট এর মধ্যে গত মাসে বিটিভিতে একটা নাটক প্রচারিত হলো। আফরোজা সুলতানা আপু প্রযোজক ছিলেন। সহযোগিতায় ছিলেন রামিন ভাই। উনি বেশ ভালো মেক করছেন উনি। ওটা প্রচারিত হয়েছে গত মাসেই। এই মাসের আমি টাইম বের করতে পারি নাই। কয়েকটা কল পেয়েছিলাম। টিভিসি বিজ্ঞাপনের একটা কল ছিল। আমি টাইম করতে পারি না। একটা বের করা সম্ভব হয় না। ফটোশুটের কাজ করেছি। সামনে সামনে সপ্তাহে আরেকটা ফটোশুটের কাজ আছে। এখন একটু এই নাটকের সময়টার কারণে আমার এই অফ টাইমে মাঝে, মাঝে টিভিসি আর ফটোশুটের কাজ পেলে আমি একটু আচ্ছা, করার করা চেষ্টা হচ্ছে। করি এবং এটা আমার জন্য সিনেমার একটু কোনো সুবিধা হয়। ইনফরমেশন আছে? সিনেমার কোনো ইনফরমেশন আছে? আহ, এইটা এই মুহূর্তে আপাতত ভালো লাগা বা ইচ্ছা তো সবারই থাকে, কিন্তু আপাতত ওই ওইটার জন্য যে ডেডিকেশন বা স্যাক্রিফিকেশন যেটা যতটুকু দরকার টাইম। হয় সেটা আমি বুঝতে পারছি, সেটা টাইম আর ইফোর্ট সেটা আমি এখন দিতে পারবো না আসলে। হয়তো আচ্ছা। ইন ফিউচার সময় সুযোগ পেলে ব্যাটা পেলে হলে অবশ্যই ভালো লাগবে। শামস, তুমি অনেকটা সময় নিয়েছি তোমার একেবারে মূল্যবান সময় থেকে। থ্যাংক ইউ আমাকে সময় দেওয়ার জন্য। আড্ডাটা অনেক জমে উঠেছিল, আরো অনেকক্ষণ আড্ডা দিতে চাচ্ছিলাম, বাট তুমি অনেক মানে যে টাইমটা এখন দিবা এই টাইমটা তোমার জন্য খুব মূল্যবান। তো আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আহ আড্ডাটা শেষ করবো, শেষ করার আগে যদি তুমি কিছু বলতে চাও। আমি অসংখ্য ধন্যবাদ। আমার মতো একজন ছোট মানুষকে তুমি ইনভাইট করছো, বার্থডেতে উইশ করছো, এটা আমার কাছে অবশ্যই ভালো লাগার একটা বিষয়। তারপরেও আমাকে যে সব মনে করছো, মনে করে উইশ করছো এবং আমার মনে আছে আমার ফার্স্ট উইশটা বার্থডে উইশটা তোমার পক্ষ থেকে এসছে। এর জন্য স্পেশাল থ্যাঙ্কস। আর তোমার জন্য শুভকামনা, তোমার চ্যানেলের জন্য শুভকামনা, যারা দর্শক আছেন এই মুহূর্তে দেখছেন এবং পরে যারা দেখবেন সবার জন্য শুভকামনা। এবং বলে রাখি পিয়াল ভাই কিন্তু খুব আমার পছন্দের একজন মানুষ। মানুষ হিসাবে খুবই ভালো। আশা করি তার চ্যানেলের সাথে থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আপনাদের পাশে থাকতে পারি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।